উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই সম্প্রতি আমরা প্রায় 5,00,000 কোটি টাকার উপরে আমরা বাজেট পেশ করছি, যদিও বাজেটে 1,00,000 সামথিং টাকা ঘাটতি আছে। কারণ বড় বাজেট হলে ঘাটতি থাকবে, কারণ ঘাটতি না থাকলে ঘাটতি থাকতেই হবে, ঘাটতি থাকবে এবং সেটা আমরা বিদেশি ঋণ এবং ব্যাংক থেকে টাকা নিয়ে সেই সমস্যা সমাধান করবো। অর্থাৎ দেশ একটি পর্যায়ে আজকে উন্নয়নশীল দেশ হয়েছে। আজকে আমরা স্যাটেলাইটের যুগে গিয়েছি, আজকে আমরা সাবমেরিনের যুগে গিয়েছি। আজকে আমাদের দীর্ঘদিন যেটা ছিল ভারতের সাথে আমাদের যে স্থল জায়গা নিয়ে আমাদের যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলি সমাধান হয়েছে। মায়ানমার সহ ভারতের যে বঙ্গোপসাগর সহ বিশাল সমুদ্র রাশি আজকে আমরা জয় পেয়েছি। এগুলো সবকিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। আজকে যিনি নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব, তার মধ্যে সেই গুণাবলী থাকে, তার পক্ষে যার মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে, তারাই দেশ এগিয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তাই আমি সেই প্রেক্ষাপটে আর যেতে চাই না। আমার সন্দীপ নিয়ে একটি কথা বলতে চাই, কারণ সন্দীপ নিয়ে আপনারা অনেকগুলো কথা বলেছেন, শুনেছি। আমার কাছে আপনারা যে কথাগুলো বলেছেন যে আপনারা এই যে শুধু ইউকেতে থেকে সন্দীপকে নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে সমস্যাগুলো সম্পর্কে আপনারা জানেন, যদিও সমস্যাগুলো জানেন কিন্তু হয়তো ভাষা জানেন, কারণ এখানে আপনারা সবাই গভীরে জানেন। আমি আজকে যে সমস্যাগুলির কথা বলেছেন, আমাদের গভীর যে সমস্যা সবার মুখে যেত যাতায়াত ব্যবস্থা। আমার কাকা যখন 64 সনে সন্দীপকে বের হয়েছেন, তখন কিন্তু উনি সাম্পানে আসা যাওয়া করতেন। আপনারা যখন এসছেন, আমার মনে হয় তখন সাম্পান, একসময় সাম্পান ছিল, পালের নৌকা ছিল। পরবর্তী সময় আমাদের স্বাধীনতা পরে বঙ্গবন্ধু 3টি জাহাজ পাওয়ার পর একটি জাহাজ আমরা রহমপুর ঘাট দিয়ে পরিচালিত হইত। আজকে আমাদের যাতায়াত এই আধুনিক তত্ত্ব যে আমরা আজকে সন্দীপবাসী যেটা জীবনে কল্পনা করতে পারিনি যে আমরা বিদ্যুৎ পাবো, আজকে আমরা বিদ্যুৎ পেয়েছি। আজকে আমাদের অ্যাম্বিশন হাই হয়েছে। আমি একসময় সাম্পান দিয়ে যাতায়াত করতাম, তাই বলে কি এখন কি আমি সাম্পানে যাতায়াত করবো? অবশ্যই না। যুগের পরিবর্তন আসছে এবং সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের সন্দীপবাসীও এগিয়ে যেতে হবে। আমরাও চাই একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা করার জন্য আমাদেরকে সকলে মিলে কাজ করতে হবে। আজকে সমস্যাটা কোথায়? কারণ যেখানে আমরা বিদ্যুৎ পেয়েছি, যেখানে আমার ইন্টারনাল বা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সন্দীপকে আর অবহেলিত বলার সুযোগ নাই। কোন সেক্টরে সন্দীপ উন্নয়ন হয়? প্রতিটি সেক্টরেই সন্দীপ উন্নয়ন হয়েছে। যদি আপনারা সন্দীপ যেয়ে থাকেন এবং দেখবেন যে সব জায়গায় যে একটা উন্নয়নের কাজ চলছে এবং সেই কাজগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এখন আমাদের যেটা মূল সমস্যা সেটা হলো যাতায়াত ব্যবস্থা, এবং এই যাতায়াত ব্যবস্থার সমস্যাটা আমরা শুধু এই বর্ষাকাল আসলে 1-1.5 মাস খুব হইচই করি, তারপর আমরা ভুলে যাই। এর কারণ হলো যে সমস্যা পড়লেই তো মনে পড়ে না, আর মনে পড়ে না। ধরেন গত পরশু দিনও এই আব্দুল মতিনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, মানুষকে 1-2 ঘন্টা। যদিও আমার ইউনোর সাথে আমি গতকাল ইউনো বলছে যে আধা ঘন্টা, আমি ধরে নিলাম ফেসবুকের নিউজে তর্কের খাতিরে 2 ঘন্টাই। এবং একটা ইঞ্জিন নষ্ট হইতে পারে, ইঞ্জিন নষ্ট হওয়াটা খুব স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু যারা আমরা ফেসবুকে লিখি তারা কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। তারপরেও দীর্ঘদিন আমাদের সেই লাইনে আমি যেতে চাই না। আমাদের মূল সমস্যা হলো যাতায়াত। এই সমস্যাটা কারণটা কি? এক সময় রহমপুর ঘাট ছিল না, আজকে রহমপুর ঘাট বন্ধ। কেন বন্ধ সেটা জানতে হবে। কারণ হলো সন্দীপের চারদিকে, বিশেষ করে এই 2008 থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ক্ষমতা আসার পরে, আমি সেদিনও আমার বক্তৃতা আমি বলেছি, এটা আমাদের জন্য একটা ভাগ্য। এই জন্য ভাগ্য যে আমরা তো নদী ভাঙতি এলাকা ছিলাম, প্রতি মুহূর্ত ভাঙত। বলেন তো গত 10 বছর কোনো ভাঙার কোনো গল্প শুনেছেন? সন্দীপের কোনো ভাঙার কোনো গল্প নেই। তাই চারদিকে চর এক ভাই ভাসান চর বা ভেঙ্গার চর নিয়ে বলেছেন, ওই দিক দিয়ে হুদ্রাখালি উঠে গেছে, যাদের হুদ্রাখালি বাড়ি হুদ্রাখালি উঠে গেছে, আর আমাদের পশ্চিমাঞ্চল বিশাল চর জেগে উঠেছে। এই চর উঠার কারণে আমাদের যে যাতায়াতে একটা রহমতপুর ঘাট ছিল, যেটা সদরঘাট থেকে রহমতপুর যাতায়াত করতো, সেই ঘাটটা আমাদের বন্ধ হয়ে গেছে। ডিউটো যে চর উঠার কারণে ওই জোয়ার পানি না থাকার কারণে এটা বন্ধ হয়ে গেছে। আমি মাঝখানে চেষ্টা করেছিলাম যে আমি অন্তত সারিকেতে বাংলা বাজার দিয়ে চালু করতে পারি কিনা, কারণ এই স্টিমার যাতায়াত আমাদের খুব দরকার। সেটাও সম্ভব হয়নি, বিকজ চর উঠেছে।
তারপরে আমি তারপরে আমি তখন শাহজাহান খানকে ধরে আমি চালু করেছিলাম এই সদরঘাট টু গুপ্তছড়া জাহাজ সার্ভিস চলাচল শুরু করেছিলাম, এবং সেটা 6 মাস চলার পর বন্ধ হয়ে গেছে। কারণ আমার সন্দীপের মারা জাহাজে উঠতে চায় না। কেনই বা উঠবে? আমার বৃদ্ধ যারা তারা জাহাজে উঠতে চায় না, কেনই বা উঠবে? কারণ এই জাহাজে ওঠানামা করতে যেই হ্যাসেল, সেই হ্যাসেলের কারণে তারা ওই সহজ যাতায়াত যেটা তাড়াতাড়ি স্পিড বোটে উঠলাম, নদী পার হয়ে গেলাম, যার ফলে ওই জাহাজ সার্ভিসটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমি আপনি একটু পিছনের দিকের কথা বলতেছি। আপনাদের মনে আসছে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সন্দীপে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। সেদিন আমরা আমাদের যে আজকে আমাদের বহু কাঙ্ক্ষিত, কারণ আমার এই চাচা না, উনি ভাই হবে সম্পর্কে, কারণ এই যে আমার এই চাচা বা আপনারা যারা আছেন সবাই কট্টার যুগে ছিল। আমার এই যে উনি বলতে পারবেন মুরব্বী, আগে কি করতেন? কট্টা জ্বালাইতেন না, যখন সন্দীপ থাকতেন কট্টা জ্বালাইতেন, বিকেলে হলাইন পাঠাইতে কারাইস তেল আনাইতেন, আমি বগনার উপর কট্টা জ্বালাইতেন। সেই যুগও ছিল আমাদের। সেই যুগ থেকে আমরা কিন্তু এখন চলে আসছি জাতীয় গ্রিডের বিদ্যুৎ, এবং এটা ডিউ টু এটা অল রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি সন্দীপের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশকে 100% বিদ্যুতের আলোয় আলোকিত করবেন, তারই ধারাবাহিকতায় উনি সন্দীপকে বিদ্যুতের আলোকিত করেছেন। এখনো কিন্তু আপনাদের আত্মীয় স্বজন অনেকের বাড়িতে কিন্তু বিদ্যুৎ যায়নি, যদি এটা আসা উচিত ছিল, যায়নি, তবে যাবে আগামী 1 বছর। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। আমরা এবার ভাগ করে দিয়েছি, একজনকে কাজ দিনে 12-13 জনকে গ্রুপে ভাগ করে দিয়েছি, যার যার কাজ শেষে করবে। আগামী 1-1.5 বছরের মধ্যে বিদ্যুৎ আসবে। কারণ এখন বিদ্যুৎ হলে আধুনিক যে এই তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে বিদ্যুৎ ছাড়া একটা এলাকার উন্নয়ন কিছুতেই সম্ভব না। একটা সাধারণ একা অপারেশন করতে হলেও বিদ্যুৎ লাগে। কোথায় বিদ্যুৎ লাগে না? স্কুলে ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য বিদ্যুৎ লাগে। কারণ বিদ্যুৎ ছাড়া একটা এলাকার উন্নয়ন সম্ভব না। আর সেটা আমরা পেয়েছি, আমরা বিদ্যুৎ পেয়েছি, এবং এই বিদ্যুৎ পাওয়ার কারণে আমি মনে করি যে আমার সন্দীপ যে একটা অবহেলিত ছিল, সেই সন্দীপ আজকে আর অবহেলিত না, এই সন্দীপ আজকে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদের যাদের জায়গা জমি বেশি আছেন তারা ভালো ভালো পাউন্ডের মালিক হয়ে গেছেন, আর জায়গা জমি যাদের কম আছেন যাদের জায়গা জমি কিনতে হবে একটু বেশি বসে দিয়ে কিনতে হয়। কারণ সন্দীপ এখন জায়গা জমির দাম অনেক বেড়ে গেছে, যদি সম্প্রতি সময় কেউ কিনে থাকে। যে কথা বলতে ছিলাম, এভাবে সন্দীপের বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়েছে। যাতায়াত ব্যবস্থার মূল সমস্যা যেটা নিয়ে আমার আলোচনায় ছিলাম, মূল সমস্যাটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন আমরা জোরালো ভয়ে বলেছিলাম যে আমাদের এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য। আমাকে বলেছিল তুমি সংসদে বিষয়টা উত্থাপন করে, এবং উনি সন্দীপে একটা বিশ্ববিদ্যালয়ের কথাও বলেছিলেন। আমি চিন্তা করেছি সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় আমার প্রথম প্রায়োরিটি না, আমার প্রথম প্রায়োরিটি হলো যাতায়াত। আমি যদি আজকে সঠিকভাবে যাতায়াত ব্যবস্থাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু উনি আর ওই চিটং যে সন্দীপ আত্মীয় স্বজন আসছে সন্দীপ নিয়ে কথা বলবেন না, তখন উনি অটোমেটিক যাবেন। এখন আমাদের যাতায়াত সমস্যার মূল সমস্যা হলো চারিদিকেই সাগর, এই চারিদিকেই হয়েছে, চর উঠেছে, যেটা আমাদের গুপ্তছড়া ঘাট। সেখানেও সম্প্রতি যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ব্রিজের কথা বললাম, তার এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের সেই অংশ চর উঠেছে। চর উঠে যাওয়ার কারণে এখানে মানুষের সেন্টিমেন্ট দুইটা। এক হলো চর উঠার কারণে এটা আমি ড্রেজিংও করতে পারতেছি না, মানুষের সেন্টিমেন্ট যে আমার বাপদাদার ভিটা মাটি উঠতেছে, এখানে যদি আমি যখন ড্রেজিং করতে যাই তাহলে কিন্তু আবার নদীটা ভাঙতির মধ্যে পড়ে যাবে। ড্রেজিং করার সময় এখন কিন্তু সন্দীপের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্ট, কারণ স্পিড বোট দিয়েও কিন্তু আমি এই চর উঠার কারণে ওই জোয়ার ভাটা হিসাব করে আমাকে দিতে হয়, আর জাহাজ তো দূরের কথা। এখনো যে মতির বা যে জাহাজ আমাদের কাছে যে জিনিস আছে সেটাই আমরা দিয়েছি, সেটাও কিন্তু এখনো 1-1.5 মাইল দূরে রেখেই কিন্তু এই লাল বোট দিয়ে পার করতে হচ্ছে। এটা হলো আমি মনে করি আমাদের ভৌগোলিক একটু সমস্যা। কারণ আপনি প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবেন না, প্রকৃতির সাথে। এখন এই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে সহজ এবং ভালো মাধ্যম হচ্ছে যে আমাদের এখানে যদি একটা ব্রিজ হয়। ব্রিজ হওয়ার মধ্যে আমি বাসি না আপনি বাসি তা বলতে পারি না, সব কথা বলে লাভ নেই। কারণ ব্রিজ হতে সম্ভবত যাচাই করে আরো 10 বছর। আমরা এই 10 বছর কেন থাকবো? মিনিমাম যদি কাজ এখনো শুরু করেন তাহলে 10 থেকে 15 বছর লাগবে। এটা অনুমোদন সব করে দৃশ্যমান কিছু দেখে। কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যেই 14 সালে নির্বাচিত হওয়ার পরে যাতায়াত ব্যবস্থা, কারণ আমি নিজেও নৌ দুর্ঘটনায় শিকার হয়েছিলাম, আমার দাদু মারা গেছে, ফুপু মারা গেছে। তা আমি এসেই কিন্তু একটা জেঠির ব্যবস্থা করেছিলাম, যে জেঠির কাজ আজকে দৃশ্যমান। কিন্তু সরকার এখানে 47 কোটি টাকা ব্যয় করছে, কিন্তু আজকে চর ওঠার কারণে আমার কাছে মনে হচ্ছে এই জেঠিটা কোনো কাজে লাগতেছে না।
কারণ তখন সম্ভাব্যতা যাচাই করে তারা এখানে জেটি করার পরিকল্পনা করছে, এখানে জেটি আজকে হচ্ছে। এখন মানুষের মানে আমাদের যেভাবে এখন চর উঠছে, বিশেষ করে পূর্ব উত্তর সাইডে, আমার তো মনে হয় এই যে ওই এরকম হয় কিনা যে ব্রিজের অনুমোদন সহ কাজ শুরু করতে করতে বা কাজের অর্ধেক অংশ দেখা যাবে যে পুরোটাই চর আমরা মেনল্যান্ডের সাথে সংযুক্ত হয়ে যেতে পারি। তবে এটা হলো দীর্ঘমেয়াদী এবং এটা ব্রিজ হইতে সময় লাগবে, টেক টাইম, কিন্তু এটা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, সময় লাগবে। এই মুহূর্তে এই সমস্যার সমাধান উপায় কি? আমি ওভারক্রাফট নিয়ে চিন্তা করেছিলাম। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমি সংসদে কথা বলেছি। ওভারক্রাফট আমাদের সন্দ্বীপের জন্য ভাইবেল না, কারণ ওভারক্রাফটটা চলাচলের জন্য যে রুট, সেই রুট সন্দ্বীপে নাই। এবং যদি আমার যদি ওই সদরঘাট থেকেও যদি ছাড়ে 10 মিনিটে আমরা মানে তাদের যে টাইম টেবিল এত দ্রুত চলে এবং সেটা যে কস্টিং, সেটা দিয়ে তারা সম্ভবতা যাচাই করেছে পরীক্ষামূলকভাবে, তারা সেখানে এটা নেগেটিভ আছে যে ওভারক্রাফট সন্দ্বীপের যে অবস্থা। কারণ সন্দ্বীপের মাটিটা হলো ইয়া না, ওই ইয়া মাটি না, বালি মাটি না, স্যান্ড না, এটা হলো এই যে খাদাযুক্ত মাটি এবং খাড়া, যার ফলে এটাও আমাদের ভাইবেল হয় না। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এই যাতায়াত ব্যবস্থা অন্তত সাময়িক সমস্যার সমাধানটা করতে হবে। আর সেটার জন্য সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি এবং আমি আবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়ার জন্য এই ব্যাপারে আমি সবসময় সচেতন এবং সেখানে আমরা চিন্তা করতেছি যে বিকল্প কী করা যায়। কারণ আমি সেদিনও বলেছি, ওনারা আমাদের সাথে এগ্রি করছে যে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমাদেরকে বেসরকারি খাতে এটা ছেড়ে দেন, ঠিক আছে। বিআইডব্লিউটিসির জাহাজ নাই, জাহাজ বানাচ্ছেন 5 বছর 6 বছর লাগতেছে, আর যে জাহাজ 5-6 বছর আগে চিন্তা করে বানাচ্ছেন সেই জাহাজ কিন্তু এখন যেহেতু চর হয়ে গেছে, এই জাহাজ কিন্তু সন্দ্বীপে উঠে এসে মানুষের প্রবলেমটা সলভ হবে না। তাহলে এটা বিকল্প কি? বিকল্প হলো যদি আমাদেরকে বেসরকারি খাতে যদি, অর্থাৎ প্রাইভেটে যদি আমাদেরকে এই পারাপারের যদি ব্যবস্থা সরকার থেকে আমরা অনুমোদন নিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা শর্ট টাইমের মধ্যে ধরেন বিভিন্ন যেমন আমাদের আপনারা তো এখানে আসেন, আপনি নিশ্চয়ই দেখেন ছোটো ছোটো আছে না, ছোটো ছোটো কিছু শিপ আছে, খুব দ্রুত চলে অল্প সময়ের মধ্যে, যেমন আমি মালদ্বীপে গিয়েছি, মালদ্বীপে দেখেছি, চায়নাতে দেখেছি। সেইগুলো যদি আমরা ইম্পোর্ট করে এনে প্রাইভেট সেক্টরে যদি আমরা ব্যবস্থা করি তাহলে হয়তো মানুষের যাতায়াত ব্যবস্থাটা লাঘব হবে বলে মনে হয়। আর ফেসবুকে যারা লেখছে তারা কেউ জেনে শুনে জ্ঞান পাপি, কিছু আছে জেনে শুনে করে। এখন জাহাজ একটা ইঞ্জিন নষ্ট হইতে পারে, আমি কথা বলতে আল্লাহ না করে আমি তোমার অসুস্থ হয়ে যেতে পারি, এই জন্য আপনি যাই নাকি হইতে পারে। আমার তো চেষ্টার কমতি নাই, কারণ আমিও তো বুঝি যে আমার সন্দেহ মানুষের একমাত্র সমস্যা হলো যাতায়াত, আর এটা আল্লাহ আমাদের কপালে রেখেছে। আমার মনে হয় প্রকৃতি একটা বিষয়, যেখানে 47 কোটি টাকার জেটি হইতেছিল সেখানেও আপনার চর উঠে গেছে। এখন এটাকে বাস্তবায়ন করতে হলে হয় আমাকে ড্রেসিং করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমার যে ব্রিজটা এখন যে জেটিটা হইতেছে সেটাকে এক্সটেনশন করতে হবে। এটা এক্সটেনশন করলেও আবার 4 বছর লাগবে অনুমোদন। আপনার এটা এক্সটেনশন করতে হলে মনে করেন 3-4 বছর লাগবে। তো একটা জিনিস তাতে অনুমোদন সহ করে নিয়ে আসতে হবে, একটা সময়ের ব্যাপার। আমাদের জন্য সবচেয়ে শর্টকাট পদ্ধতি যেটা হবে আমার কাছে মনে হয় সেটা হলো যে যত দ্রুত সময় আমরা বেসরকারি খাতকে যদি উন্মুক্ত করে দিতে পারি, বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলে সেখানে আমরা তখন ইনভেস্টমেন্ট করে, আপনারা যারা ইউকেতে আসেন আপনারাও ইনভেস্টমেন্ট করবেন তখন, কারণ এটা তো খুব একটা লাভজনক খাত। ইনভেস্টমেন্ট করে যদি আমাদের আপাতত এই যাতায়াত ব্যবস্থার পরিবর্তন হয়। এছাড়া আমার কাছে সত্যি কথা আমি ওই খাওয়া আশ্বাস দিতে রাজি না, যেটা বাস্তবতা সেটা বলবো। কারণ আপনি তো আর ওই চর উঠার সাথে তো আপনার কোনো সম্পর্ক, এটা আল্লাহ তাআলা খেলা, প্রকৃতির খেলা, কিন্তু আমাদের খেলা না। সুতরাং যেহেতু চর উঠে যাচ্ছে, সুতরাং এখানে আমাদের ওই যাতায়াত ব্যবস্থাটা বেসরকারি খাতে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে হয়তো এখানে কিছু ইনভেস্টমেন্ট করলে এখানকার মানুষের জীবনযাত্রা কিছুটা করবে। কারণ আজকে সকল অনেক উন্নয়ন হচ্ছে এবং সব উন্নয়নে কিন্তু আমি যদি যাতায়াত ব্যবস্থা ঠিক করতে না পারি তাহলে কিন্তু এই উন্নয়নের কোনো মূল্য নেই, কারণ মানুষ যাবে কীভাবে। তাই আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে সে ব্যাপারে সচেতন আছি
ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এটাকে বেসরকারি খাতে গভর্নমেন্ট থেকে অনুমোদন করা দেওয়ার জন্য। আমরা এই বিভিন্ন জায়গায় উন্মুক্ত বলেছি যে যোগাযোগ করার জন্য বলছি, গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, সেটা আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং এছাড়া আমাদের কোনো বিকল্প আসতে বলে কোনো বিকল্প চয়েস থাকে আপনারা আমাকে জানাতে পারেন, ফেসবুকের মাধ্যমে টেলিফোনে জানাতে পারেন। আমি যতবার সন্দীপ আমার ধারণা আছে আমি 6 নম্বর সিগন্যালও সন্দীপ যাই, প্রতি 7 দিন 8 দিন 10 দিন অন্তর সন্দীপ, এবং আমার থেকে খুব বেশি যাতায়াত অন্য কেউ করে বলে আমার মনে হয় না। এটা আমার অ্যাজাম্পশন থেকে বলছে, আমার তো ভুল হইতে পারে, আমার তো বেশি যাতায়াত করতে হয়, সুতরাং সেই সমস্যা নদীতে কী সমস্যা এটা কিন্তু আমি হারে করেছি। এই ধরুন বর্ষাকালটা শেষ হয়ে যাবে না, আবার ঠান্ডা, কারণ তো শীতকাল স্কুলটা পার হয়ে যাবে, এটা তো আর আলটিমেটলি সলিউশন না। আর এখন যেহেতু চর উঠে গেছে আমাদের এখানে, আমাদের ঘাটকে বিকল্প করতে হবে। যেমন একসময় ছিল মাইকভাঙ্গা ফেরিঘাট ছিল, একসময় বাউরিয়া ফেরিঘাট ছিল, একসময় গাছুয়া ফেরিঘাট ছিল, এগুলোকে সচল করতে হবে বিকল্প। এখন আমরা সব এই কুমিরা গুপ্ত ছড়ার উপরে, যার ফলে মানুষ দীর্ঘ সময় লাইন ধরে যায়। কিছুদিন আগে ওখানে যে ঘাটের শ্রমিকদের সাথে এক প্রবাসীর গন্ডগোল হয়েছে, এটা প্রবাসী বলে না, এটা যে কোনো মানুষের, কেন তখন ওখানকার শ্রমিকরা বা ওখানে যারা আছে তারা মনে করে একচেটিয়া, তো যারা ঘাট চালাচ্ছে তারা তো একচেটিয়া ব্যবসা করছে, একচেটিয়া চালাচ্ছে, কারণ সবাই এই ঘাটের উপর দিয়ে। আজকে যদি বিকল্প ঘাট থাকে, লোকজন যখন বিকল্পভাবে চলাফেরা করবে, তখন কিন্তু আপনি সার্ভিসটাও বেশি পাবেন। যখন আপনার চারিদিকে যাওয়ার ব্যবস্থা আছে, আপনি যেখানে ভালো সার্ভিস পাবেন সেখানে যাবেন, এটাই তো বাস্তবতা। তো ইতিমধ্যে এটা নিয়েও আমরা কাজ করছি যে অন্যান্য ঘাটগুলি কীভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায়, এবং সন্দীপের আভ্যন্তরীণ রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো কীভাবে আরও দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক করে। এছাড়া আমার কাছে এই মুহূর্তে খুব যে বেশি আমাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে বিকল্প আছে বলে আমার কাছে মনে হয়। আরেকটা বিষয়ে বলেছেন, এক ভাই বলেছেন কি আবার বিষয়ে বলে উনি, আমি খুশি হয়েছি, উনি বলেছেন উনি ফেসবুক খুব দেখেন, সেই জন্য হয়তো কারণ এটা ইয়াবা সারা বাংলাদেশেই সমস্যা, এবং এটা নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার সন্দ্বীপে অতীতে যে অবস্থা ছিল কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি, এবং যেখানেই আমরা এটা খবর পাচ্ছি সেখানেই আমরা আইনগত ব্যবস্থা নিই, এবং এটার সাথে কোনো আপোষ নয়, কারণ এটা সরকারই ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, সেখানে এটা নিয়ে আপোষ নয়, এবং সন্দীপে অনেকটা এটা নিয়ন্ত্রিত। তবে এই নিয়ন্ত্রণ হওয়াটা ঠিক নয়, এটাকে আরও নিয়ন্ত্রিত করতে হবে, এটাকে জিরো টলারেন্স এটা নিয়ে আমরা কাজ করছি, এবং আশা করছি যে আমরা খুব শীঘ্রই সন্দীপকে মাদক মুক্ত উপজেলা হিসাবে আমার একটা পরিকল্পনা আছে, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে পারি কিনা সেই চেষ্টা আমি করছি, যে এটাকে আরও নিয়ন্ত্রণ। আর আমার এখানে মাদকটার কিছু সমস্যাও আছে, কারণ আপনি কষ্ট করে এখানে আয় করছেন, গ্রামে আপনার ভাই থাকে, আপনার ইনকামের উপর আপনার ভাই চলে, আপনার ফ্যামিলি চলে, ইনকামের কষ্টটা আপনি বুঝেন, হেতে বুঝেন না, হেতে বুঝে খরচটা, আপনি কিন্তু খরচ বুঝেন না, আপনি কিন্তু না খাই না হরি কিন্তু আপনি দেশে হারান। এতে কি বলে এটাও একটা সমস্যা, কিন্তু কারণ রেমিটেন্স যে মানে